আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন নিয়ে আমি সমাধান করছি। আজকের এই পর্বে আমি ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচে 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া হলো, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটার বর্গের যোগফল অতিভুজের অর্থাৎ বড় বাহুটার বর্গের সমান হয়। তো এখানে যে গ নম্বর অপশনটা আছে সেখানে 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে হলো 5, 12 এবং 13। তো আমরা ছোট বাহু দুইটা 5 আর 12 যদি বর্গ করি তাহলে 5 এর বর্গ হচ্ছে 25, 12 এর বর্গ 144, যোগ করে 169। 169কে আমরা 13 এর বর্গ লিখতে পারি, তার মানে তৃতীয় বাহুর বর্গের সমান। তো তাহলে এই 5, 12, 13 এটা দিয়েই সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ ক্ষেত্র দুটির ক্ষেত্রফল সমান, অনুরূপ কোণগুলো সমান, প্রতিটি কোণ 60 ডিগ্রি হবে। তো এখানে একটা ত্রিভুজকে যদি অপর একটা ত্রিভুজের উপর স্থাপন করা হয় তাহলে যদি সর্বতোভাবে মিলে যায় অর্থাৎ পুরোপুরি একটার উপর আরেকটা যদি সমপতিত হয় তাহলে ক্ষেত্রফল তো সমান হবেই, যেহেতু একই রকম হয়ে যাচ্ছে ত্রিভুজ দুইটা। আর অনুরূপ কোণগুলোও তাহলে সমান হবে, কিন্তু প্রতিটি কোণ 60 ডিগ্রি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে যে ত্রিভুজটা যে কোনো ধরনের হতে পারে, সেটা যে সমবাহু ত্রিভুজ হবে এমন তো কোনো কথা নেই, যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোণ যে 60 ডিগ্রি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তার মানে 2 নম্বর প্রশ্নের 1 আর 2 নম্বর অপশন সঠিক। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন ক্ষেত্রে একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। তো এখানে ঘ নম্বর অপশন যেটি বলা হয়েছে যে 4টি বাহু ও একটি কর্ণ জানা থাকলে, 4টা বাহু আর একটা কর্ণ জানা থাকলে চতুর্ভুজ আঁকা যায়, এটা আমরা জানি। তো এটা 3-এর হচ্ছে ঘ নম্বরটা আনসার। 4 নম্বর বলা হয়েছে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপ হচ্ছে বৃত্তের যেই চাপটা ছোট। এই যে আমি এখানে একটা বৃত্ত এঁকে দেখিয়েছি, এই মনে করো যে এটা হচ্ছে উপচাপ। এখানে যদি আমি নাম দিয়ে দেখাই এ বি সি, এই এ বি সি চাপ এটা হচ্ছে উপচাপ। আর এই পাশ থেকে যদি আমরা নামকরণ করি আর একটা এ ডি সি, এটা হচ্ছে অধিচাপ। উপচাপের অন্তর্ভুক্ত কোণ, উপচাপের এই যে দুই প্রান্ত যদি এই ভেতরের দিকের কোনো একটা বিন্দুর সাথে যুক্ত করি তাহলে যে কোণটা তৈরি হয় এটা অবশ্যই স্থূল কোণ হবে। তো এই উপচাপ অর্থাৎ ছোট চাপ, যেটা ছোট চাপের ভেতরকার কোণটা স্থূল কোণ হয়, আর অধিচাপের ভেতরের কোণ দেখো যে এটা কিন্তু সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। তো 4 নম্বরে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ সেটা হলো স্থূল কোণ, অর্থাৎ 4 নম্বরের উত্তর খ। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা বৃত্তের ছবি দেয়া আছে, ও বৃত্তের কেন্দ্র এবং এই হচ্ছে ব্যাস, এওসি কোণের মান 3x ডিগ্রি প্লাস 40, আর এডিসি কোণ হচ্ছে x প্লাস 35। তাহলে এবিসি কোণের মান কত সেটা বের করতে বলেছে। এখন এওসি কোণ আর এডিসি কোণ এই দুইটা কোণের মান প্রশ্নে দেয়া আছে। এওসি আর এডিসি চিত্রে খেয়াল করো, এওসি হচ্ছে এই এবিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর এডিসি হলো একই চাপের উপরকার বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এওসি এর মান প্রশ্নে দেয়া আছে 3x প্লাস 40, 2 ইন্টু এডিসি, এডিসি এর মান হচ্ছে x প্লাস 35। 2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় 2x প্লাস 70। x যুক্ত পদগুলোকে আমরা একপাশে যদি নিয়ে আসি, 2x এর পাশে এসে 3x থেকে মাইনাস হয়ে x হয় শুধু, আর 40কে ডান পাশে নিয়ে গিয়ে 70 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে হয় 30, অর্থাৎ x এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে এডিসি কোণটার মান হচ্ছে, এডিসি মানে x প্লাস 35 অর্থাৎ 30 প্লাস 35, তাহলে 65 ডিগ্রি। এডিসি যদি 65 ডিগ্রি হয়, এডিসি আমাদের বের করতে বলেছে এবিসি কোণ।
এখন এ বি সি ডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তো তাহলে এডিসি কোণ আর এবিসি কোণ এর সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এডিসি এর মান আমরা বের করেছি 65 ডিগ্রি। তো সেটাকে যদি ডান পাশে নিয়ে গিয়ে 180 থেকে বিয়োগ করি তাহলে এবিসি এর মান পাওয়া যাবে 115 ডিগ্রি। 6 নম্বর প্রশ্নে কোণ ইডিসি এর মান বের করতে বলা হয়েছে। ইডিসি হচ্ছে ইসি চাপের উপরকার বৃত্তস্থ কোণ, আর চিত্রে ইওসি ওই ইসি চাপের উপরকার কেন্দ্রস্থ কোণ হচ্ছে ইওসি। এখন ইওসি কোণের মান কত হবে? ইওসি হচ্ছে যে এই পাশের যে এওসি কোণ আছে, চিত্রে খেয়াল করো, এওসি কোণ সেটার মান আমরা জানি, এওসি হচ্ছে 3x + 40। তো 3x + 40 এটা বের করে দেখানো হয়নি, একটু মনে মনে হিসাব করে নাও। 3x, x এর মান আমরা জানি 30 ডিগ্রি, তাহলে 3x মানে হচ্ছে 90 + 40, তার মানে 130 ডিগ্রি এওসি কোণের মান। তো তাহলে ইওসি কোণ হচ্ছে এই 180 থেকে 130 যদি বাদ দিই 50 ডিগ্রি ইওসি কোণের মান। ইওসি কোণ ইসি কোণের ইসি চাপের উপরকার কেন্দ্রস্থ কোণ, আর একই চাপের উপরকার ইডিসিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই 50 ডিগ্রিকে যদি অর্ধেক করি তাহলে 25 ডিগ্রি হয়, তাহলে ইডিসি কোণের মান হচ্ছে 25 ডিগ্রি। 7 নম্বর প্রশ্নে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি = 2 আর এবি হলো 1। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি অতিভুজ এসি, তাহলে বি কোণটা হচ্ছে সমকোণ, আর এসি এর মান প্রশ্নে দেয়া আছে 2 আর এবি এর মান হচ্ছে 1। এখন বলেছে যে cos A = sin C। তো আমাদের তার জন্য প্রথমে বিসি এর মানটা বের করা দরকার। আমরা এই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বিসি এর মান বের করেছি। অতিভুজের বর্গ থেকে অন্য বাহুর লম্ব সেটার বর্গ বিয়োগ করে সেটা যদি বর্গমূল করি তাহলে √3 হয়, তার মানে এই বিসি এর মান হচ্ছে √3। বিসি যদি √3 হয় তাহলে cos A এর মান হয় কি? cos A মানে হচ্ছে এই যে এই কোণ, এই কোণের সাপেক্ষে cos মানে হচ্ছে ভূমি বা অতিভুজ। এই কোণের সাপেক্ষে AB টা হলো ভূমি, অতিভুজ হচ্ছে 2, তার মানে 1/2 cos A এর মান। আবার sin C এর মান C কোণের সাপেক্ষে sin মানে লম্ব বা অতিভুজ, তো সেটাও হাফ হয়। তো তাহলে cos A আর sin C সমান। 1 নম্বর অপশনটা তাহলে ঠিক আছে। 2 নম্বর অপশনে বলা হয়েছে যে cos A + sec A = 5/2। cos A এর মান আমরা এই 1 নম্বর অপশনে বের করেছি হাফ, আর sec যেহেতু cos এর উল্টা তাহলে sec A এর মান হবে হচ্ছে 2। হাফ আর 2 যোগ করলে 5/2 হয়, সেটাও ঠিক আছে। 3 নম্বর বলা হয়েছে যে tan C = 2/√3। এখানে চিত্রে যদি দেখি tan C কোণের সাপেক্ষে tan লম্ব বাই ভূমি 1/√3 হয়, কিন্তু অপশনে দেয়া আছে 2/√3, তাহলে 3 নম্বর অপশনটা সঠিক না। তো 7 নম্বরের 1 আর 2 নম্বর অপশন সঠিক। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে sec A + tan A = 5/2 হলে sec A - tan A এর মান কত? sec A + tan A = 5/2। তো এটা আসলে কোনো রকম হিসাব কিতাব না করেই আমরা আনসার বলে দিতে পারি, কিন্তু এখানে একটু হিসাব করে দেখিয়েছি। একটু খেয়াল রাখবা যে এমসিকিউ করার সময় একটু শর্টকাট ট্রিক ব্যবহার করতে হবে। sec + tan আমরা একটা সূত্র জানি, sec² - tan² = 1। তো ওই সূত্রটাকে যদি a² - b² a + b * a - b সূত্র দিয়ে ভাঙি তাহলে তার একটা অংশ হচ্ছে এই sec A + tan A। এমন যদি হয়, একটা সূত্রের যদি অংশ হয়, এই যে মানটা দেয়া আছে সেটা যদি একটা সূত্রের অংশ হয় তাহলে এর ঋণাত্মক রাশির মানটা অর্থাৎ sec A - tan A হবে হচ্ছে এর বিপরীত ভগ্নাংশটা অর্থাৎ 2/5। যদি অঙ্ক হিসেবে এটা ক্যালকুলেশন করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যে সূত্র দিয়েই সেটা শুরু করব, sec² A - tan² = 1। সেটাকে সূত্র দিয়ে ভেঙে আমরা পাবো sec A + tan A আর sec A - tan A = 1। এটার মান 5/2 দেয়া আছে, সেটাকে যদি ডান পাশে নিয়ে 1 এর সাথে ভাগ করে দেই তাহলে সেটা উল্টে গিয়ে 2/5 হবে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে উন্নতি কোণ কত হলে লম্ব ভূমি হবে, অর্থাৎ লম্ব ভূমির থেকে ছোট হবে। এখানে আমি একটা ত্রিভুজ এঁকে সেটি দেখিয়েছি। এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি একটা সমকোণী ত্রিভুজের। এখন এখানে যে অপশনগুলো আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি।
30 ডিগ্রি কোণের বেলাতেই কেবল লম্বটা ভূমির থেকে ছোট হওয়া সম্ভব। দেখো এখানে চিত্র, 30 ডিগ্রি কোণের বেলাতে লম্বটা ভূমির থেকে ছোট হবে। যদি 45 ডিগ্রি কোণ হয় সেই ক্ষেত্রে লম্ব ভূমি দুইটা সমান হয়, আর 60 ডিগ্রি কোণ যদি হয় তখন লম্ব 45 ডিগ্রি থেকে যত বড় হবে উন্নতি কোণ, লম্ব তত বড় হতে থাকবে ভূমির থেকে। তো এটা 9 নম্বর হচ্ছে যে এই 30 ডিগ্রি আনসার। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ABC ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সঠিক। ABC ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি A/B = B/C, ভগ্নাংশ আকারে A/B = B/C, তাহলে r গুণন করে আমরা পাই B² = AC। তার মানে ঘ নম্বর অপশনটা সঠিক। 11 নম্বর প্রশ্নে x/y = 5/6 হলে 3x/5y = what? x/y এর মান দেয়া আছে হচ্ছে 5/6, আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখলাম x/y = 5/6। এখন এখানে 3x আর 5y আনার জন্য এখানে 3/5 দিয়ে গুণ করা হলো, লব আর হরকে 3/5, লবকে 3 দিয়ে আর হরকে 5 দিয়ে গুণ করা হলো, তাহলে ডান পাশেও 3/5 গুণ করতে হবে। গুণ করলে এখানে 3 5 15, আচ্ছা এখানে 5 5 কাটা যায়, 3 অক্ষে 3 আর 3 2 6, তার মানে 1/2 থাকে, 1/2 অর্থাৎ 3x আর 5y এর অনুপাত, 3x আর 5y এর অনুপাত হচ্ছে 1/2 অথবা 1:2। তো এখানে অপশন 1/2 এইভাবে দেয়া আছে, তাহলে সেটাই অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে বলেছে যে কোন শর্তে দুইটা সমীকরণ দেয়া আছে, এই যে এই সমীকরণ দুইটা ax + by + c = 0 আর হচ্ছে px + qy + r = 0। বলা হয়েছে যে কোন শর্তে এই সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল হবে। তো আমরা জানি সমীকরণ জোট সমঞ্জস কিন্তু পরস্পর অনির্ভরশীল হবে হচ্ছে যে যদি তাদের x এর সহগ আর y এর সহগের অনুপাত পরস্পর সমান না হয়। তো এখানে x এর সহগ হচ্ছে a আর এখানে p, অর্থাৎ a/p x এর সহগের অনুপাত, আর y এর সহগের অনুপাত হচ্ছে b/q। তো a/p আর b/q যদি সমান না হয় তাহলে এরা সমঞ্জস কিন্তু পরস্পর অনির্ভরশীল হবে। 13 নম্বর বলা হয়েছে কোনটি মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দু মানে হচ্ছে 0 0। তো এখানে সমীকরণ যেগুলো দেয়া আছে এই সমীকরণগুলোতে x এর মান 0, y এর মান 0 বসিয়ে যে সমীকরণের ক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষ আমরা সমান পাবো সেটাই হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তো সেটা গ নম্বরে যে সমীকরণটা দেয়া আছে 2x + y = 0, এখানে x এর মান যদি 0 বসানো হয়, y এর মান যদি 0 বসানো হয়, তাহলে এদিকে গুণ করে যোগ করে 0 হয়, ডান পাশেও 0, তার মানে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, তাহলে এই 13 এর আনসার হচ্ছে গ। 14 নম্বর একটা অনুক্রম দেয়া আছে, বলা হয়েছে যে অনুক্রমটার n-তম পদ কোনটা। এই যে এই অনুক্রমটা, এটার n-তম পদ কোনটা। তো এই ক্ষেত্রে এই ধরনের অনুক্রমের ক্ষেত্রে যে অপশন যেগুলো দেয়া আছে n এর বিভিন্ন মান বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমাদের এই যে অনুক্রমের পদগুলো মিলে যায়। তো এখানে গ নম্বর অপশনটাতে সেটা মিলে। এখানে n এর মান যদি আমি 1 বসাই, 1/2 অর্থাৎ 1/2 হয়, প্রথম পদটা মিলে যায়। n এর মান যদি 2 বসানো হয়, 2/2² অর্থাৎ 4, কাটাকাটি করে সেটা 1/2 হবে, দ্বিতীয় পদটাও মিলে যায়। n এর মান 3 বসালে ওপরে 3 আর নিচে 2³ অর্থাৎ 8, 3/8 সেটাও মিলে যায়। এভাবে করে চতুর্থ পদটাও মিলে যাবে। কমপক্ষে এই 3টা পদ যদি মেলাতে পারি প্রথম থেকে, তাহলে বোঝা যাবে যে এটাই হচ্ছে ওই অনুক্রমটার সাধারণ পদ বা n-তম পদ। 15 নম্বরে লগ দিয়ে একটা ধারা দেয়া আছে, log 2 + log 4 + log 8। এই ধারাটার সাধারণ অন্তর কত। তো সাধারণ অন্তর পরের একটা পদ থেকে আগের পদ যদি বিয়োগ করা হয় তাহলে সাধারণ অন্তর পাওয়া যায়। log 4 থেকে log 2 যদি মাইনাস করি, log কমন নিলে 4 আর 2, মাঝখানে বিয়োগ থাকার কারণে 4 আর 2 ভাগ হয়ে যাবে, 4 আর 2 ভাগ করলে 2, অর্থাৎ log 2, এটা হচ্ছে সাধারণ অন্তর। 16 নম্বর বলা হয়েছে যে চিত্রে BC আর EF সমান্তরাল, আর AE হচ্ছে 3, BE হলো 2, EF 4, তাহলে BC এর মান কত। এখানে BC আর EF সমান্তরাল হওয়ার কারণে এই AEF আর হচ্ছে ABC এই ত্রিভুজ দুইটা সদৃশকোণী ত্রিভুজ হবে, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান।
তো আমরা এখান থেকে একটা সমীকরণ লিখতে পারি এইভাবে, বিসি বাই ইএফ ইজ ইকুয়াল টু এবি বাই এই। যেহেতু অনুরূপ বাহু অনুপাত সমান, সেজন্য এরকম একটা সমীকরণ লিখতে পারি। বিসি এর মান আমাদের বের করতে হবে, আর ইএফ এর মান প্রশ্নে দেয়া আছে 4। এবি মানে হচ্ছে এই আর বিই এর যোগফল। এই হচ্ছে 3 আর বিই হলো 2, তাহলে 3 আর 2 এর যোগফল। আবার এই হচ্ছে 3, তো এখানে 3 2 5 বাই 3। এই 4টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, সেটা এই পাশে এসে গুণ হয়ে যাবে, 5 এর সাথে গুণ করলে 20 বাই 3। এ হচ্ছে বিসি এর মান। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ক্ষেত্র এইএফ আর ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর অনুপাতের মান বের করতে। তো সদৃশকোণী ত্রিভুজের দুইটা সদৃশকোণী ত্রিভুজের অনুপাত হচ্ছে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হয়। তো এই ত্রিভুজ দুইটার অনুরূপ বাহু দুইটা এই আর এবি, তাহলে এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত হবে হচ্ছে এই স্কোয়ার বাই এবি স্কোয়ার। এই এর মান হচ্ছে 3 আর এবি হলো 3 + 2 অর্থাৎ 5, স্কোয়ার করলে এটা 9 আর নিচে 5 স্কোয়ার করলে 25। তার মানে ওই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:25। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? প্রতিসাম্য রেখা হচ্ছে এমন একটা রেখা যেটা ওই ক্ষেত্রটাকে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে সমান দুইটা ভাগে ভাগ করে, এমন দুইটা ভাগ যেটা দেখতে একই রকম, আয়নার সামনে ধরলে যেটা হচ্ছে যে একই রকম দেখায় যে ভাগ দুইটা। তো এরকম সমবাহু ত্রিভুজে এরকম একটা প্রতিসাম্য রেখা আমরা আঁকতে পারি, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এরকম 3টা প্রতিসাম্য রেখা আঁকতে পারি। 19 নম্বর বলা হয়েছে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের পৃষ্ঠতল হচ্ছে বর্গাকার, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য আসলে দেয়া আছে এখানে। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা √2a, সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো 8√2। দুপাশ থেকে যদি √2 দিয়ে ভাগ করি, a = পাবো 8, অর্থাৎ ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বা ধার হচ্ছে 8। এখন ঘনকের কর্ণ বের করতে বলা হয়েছে। ঘনকের কর্ণের সূত্র হলো √3a। এর মান আমরা 8 বের করেছি, √3 এর সাথে যদি 8 গুণ করে দেওয়া হয় 13.856। 19 নম্বর হলো 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা ব্যবহৃত হয় কোথায়? শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা ব্যবহার করতে হয় হচ্ছে অজীব রেখা আঁকার সময়। আমরা জানি যে এক্স অক্ষে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা বা ঊর্ধ্বসীমা, আর ওয়াই অক্ষে ক্রমজয়িত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকতে হয়। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। তো এখানে ঘ নম্বর যে অপশনটা আছে, 25 এর বর্গমূল করলে 5 হয়, আর 3 এর বর্গমূল করলে দশমিক আসে, ভগ্নাংশ আসে। √3 এটা কোনো পূর্ণ সংখ্যা হয় না √3 এর বর্গমূল করলে। তো যেই সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না সেটা আসলে একটা অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যার এই ভগ্নাংশের মধ্যে একটা অংশ যেহেতু অমূলদ, তাহলে এটা পুরোটা মিলে একটা অমূলদ সংখ্যা হয়ে যায়। তার মানে ঘ নম্বর এটাই হচ্ছে আনসার। তারপরে ক, খ, গ আমি এগুলো একটু তোমাদের বোঝার জন্য একটু হিসাব করে দেখিয়েছি। এখানে 0.4 পৌনঃপুনিক, এটাকে আমরা 4/9 লিখতে পারি, তার মানে এটা মূলদ সংখ্যা। 25/64 এর উপর বর্গমূল আছে, বর্গমূল করলে 5/8 হয়, এটাও তাহলে মূলদ সংখ্যা। 8/64 এটার ঘনমূল করলে 2/4 হয়, কেটে আমরা 1/2 লিখতে পারি, তাহলে এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটাও মূলদ সংখ্যা। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো তাহলে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি ABCD হয়, তাদের গুণফল হচ্ছে ABCD, তার সাথে 1 যদি যোগ করা হয়, এটা একটা পূর্ণবর্গ হবে। 23 নম্বর বলেছে যে অসীম সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, কারণ স্বাভাবিক সংখ্যার তো কোনো শেষ নাই। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এইগুলা। মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যারও কোনো, যেহেতু স্বাভাবিক সংখ্যার সেটের কোনো শেষ নাই, মূলদ সংখ্যা আমরা অসংখ্য মূলদ সংখ্যা বের করতে পারি। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যাই হতে পারে, শূন্য একটা পূর্ণ সংখ্যা, শুধু ভগ্নাংশ না। তো
তো সেটা ধনাত্মক দিকে বা ঋণাত্মক দিকে অসংখ্য পূর্ণ সংখ্যা আমরা বের করতে পারি, লিখতে পারি। তো সেটাও একটা অসীম সেট, এর কোনো নির্দিষ্ট সীমা নেই। তো তার মানে 23 নম্বরের 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। 24 নম্বরে বলা হয়েছে যে এ সেট দেয়া আছে 1, 2, 3 এর সমান সেট কোনটা। 1 নম্বর অপশনে ওই 1, 2, 3 দেওয়া আছে, তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে বলা হয়েছে 1, 2, 2, 3, তার মানে ওই একই উপাদানগুলোই বোঝানো হয়েছে। একইভাবে 3 নম্বর অপশনে 3, 3, 1, 2, 2 ওই এ সেটে প্রথমে উদ্দীপকের যে উপাদানগুলো দেয়া আছে সেগুলোই একাধিকবার লিখে 2 আর 3 অপশন দেয়া আছে। তার মানে এই সবগুলো অপশনই ঠিক, উপাদান সবগুলোর একই। তাহলে 24-এর 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। 25 নম্বর প্রশ্নে x minus 1 by x is equal to 0 দেয়া আছে, x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার মান বের করতে বলেছে। তো x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার আমরা অনুসিদ্ধান্ত জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার is equal to a minus b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে যদি আমরা x minus 1 by x এর মান 0 বসিয়ে দেই, স্কোয়ার করলে 0ই হয়, তার সাথে এই 2 যোগ করলে 2। 26 নম্বর প্রশ্নে x টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 5 এর মান বের করতে বলেছে। আমরা 25 নম্বরে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মান বের করেছি হচ্ছে 2। এখন x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান যদি বের করি, সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটার মান হচ্ছে 0। এখানে 3 ইন্টু এটা আবার 0, সবকিছু গুণ যোগ করে 0ই হয় শেষ পর্যন্ত। তো তাহলে আমাদের বের করতে হবে x টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 5। তো এই যে এই রাশি দুইটা যদি গুণ করি তাহলে সেটা পাওয়া যাবে। গুণ করলে ডান পাশে এদের মান যেগুলো আমরা বের করেছি সেই মানগুলোও গুণ, 2 ইন্টু 0, x স্কোয়ার x কিউব গুণ করলে x টু দ্য পাওয়ার 5। এটা আসলে বড় প্রশ্ন একটা, সেটা এইভাবে এমসিকিউতে দিয়ে দিয়েছে। x টু দ্য পাওয়ার 5, তারপরে x স্কোয়ারের সাথে 1 বাই x কিউব গুণ করলে মাইনাস 1 বাই x হয়, এই দুইটা পদ গুণ করে প্লাস x হয়, আর সবশেষে এই দুইটা গুণ করে মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 5 হয়। ডান পাশে 2 এর সাথে 0 গুণ করে 0, x টু দ্য পাওয়ার 5 আর এই মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 5 এটার মান বের করতে হবে। এখানে x মাইনাস 1 বাই x থাকে, x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে x মাইনাস 1 বাই x এর মান উদ্দীপকেই দেয়া আছে, সেটা হলো 0। তাহলে এখানে যদি 0 বসানো হয় তো এই x টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 5 এর মান এই 0ই পাওয়া যায়। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন শর্তে a টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দ্য পাওয়ার x হলে a ইজ ইকুয়াল টু b হয়। তো আমরা এটা আসলে একটা মুখস্থ করার তথ্য। a এর মান যদি 0 থেকে বড় হয়, b এর মানও 0 থেকে বড়, কিন্তু x এর মান নট ইজ ইকুয়াল টু 0, এই শর্তে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু b টু দ্য পাওয়ার x হলে আমরা a আর b অর্থাৎ ভিত্তি দুইটা সমান লিখতে পারি। 28 নম্বর প্রশ্নে একটা সংখ্যা দেয়া আছে, এর লগের অংশক বের করতে বলেছে। তো আমরা এটা ক্যালকুলেটর মাধ্যমে লগ ওই যে সংখ্যাটা দেয়া আছে লগের পরে এই সংখ্যাটা লিখে যদি ইকুয়াল দিই তাহলে এরকম একটা মান পাওয়া যাবে। ঋণাত্মক মান আসলে তার পরবর্তী সংখ্যা নিয়ে তারপর সেটার সাথে অ্যাডজাস্ট করতে হয়। এখানে -2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে -3, এরপর 3 থেকে যদি এই সংখ্যাটা আমরা বিয়োগ করি তাহলে প্লাস এই যে এই 0.92221 পাবো। তার মানে -3 আর এই যে এই সংখ্যাটা যোগ করে আমাদের এই যে এই সংখ্যাটা মিলবে। এই সংখ্যা মেলানোর জন্য -3 এর সাথে প্লাস করতে হলো এটা। তো এখানে এই দশমিকের যে অংশটা আছে সেটাই হচ্ছে অংশক, আর -3 এটা হলো পূর্ণক। অবশ্য পূর্ণক ঋণাত্মক হয় না, মাইনাস যদি হিসাবে আসে ওই সংখ্যার উপর একটা বার সাইন দিয়ে সেটাকে লেখা হয়। 29 নম্বরে বলা হয়েছে x মাইনাস 4 হোল স্কোয়ার এর মূল কয়টি। এই যে 29 নম্বর, এটাকে যদি আমরা সূত্র দিয়ে ভেঙে দিই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে চলকের সর্বোচ্চ ঘাত পাচ্ছি আমরা 2। তো চলকের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেই সমীকরণের মূল 2টা হয়। লাস্টে 30 নম্বর একটা সমীকরণ দেয়া আছে এইরকম। এই সমীকরণে বলা হয়েছে যে x এর মান কত। তো এই সমীকরণটা আমরা সমাধান করি। দুই পাশ থেকে x মাইনাস 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ওপরে 1 হয়ে যায়। এরপর আর গুণন করব, একই সাথে এই যে এই পদগুলো এই রাশিগুলো একটার সাথে একটা যেগুলো গুণ অবস্থায় আছে সেগুলো গুণ করে দেওয়া হয়েছে। এরপর এই x স্কোয়ার এক পাশে আনলে x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস হয়, সেটা কাটা যাবে। x যুক্ত পদগুলোকে এক পাশে নেওয়া হয়েছে, আর যে শুধু সংখ্যা আছে সংখ্যাগুলোকে আরেক পাশে নেওয়া হয়েছে।
তাহলে এখানে হচ্ছে কি যে এখানে 13 থেকে 9x মাইনাস করলে 4x হয়, আর এদিকে 22। তাহলে x এর মান পাবো 22/4 অর্থাৎ 11/2, 2 দিয়ে কাটলে 11/2 হয়। তো আমি এটা হিসাব করে 11/2 পেয়েছি। এখানে অপশনে 11/2 এরকম কোনো অপশন নাই। ক নম্বর প্রশ্ন যেটা, ক নম্বর অপশন 3 দেয়া আছে, এই 3 অপশন এটা দিয়ে এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুপক্ষ মিলে যায়। উত্তরে এই 3 দেয়া আছে, কিন্তু এটা কিভাবে আসলো আমার ঠিক এটা জানা নেই, কিন্তু এই 3 দিয়ে উত্তরটা মিলে। অপশনে যে এটা আছে, অপশনে আমি যেটা হিসাব করে বের করেছি সেটা অপশনে নাই, এই 3 দিয়ে এটা মিলে যায়। তো এইভাবে করে যে অপশনে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে তোমরা বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে দেখে তারপরে সঠিক উত্তরটা বের করতে পারো। তো এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বহু নির্বাচনী অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। তোমাদের সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।